এই লেকচারে আমরা প্রবাবিলিটির যে বেসিক ডেফিনেশন এবং আমরা কিছু ইউজফুল ম্যাথমেটিক্যাল ফর্মুলা সম্বন্ধে যেগুলো আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম সেইগুলো নিয়ে আমরা কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল আলোচনা করব। তো প্রথমে আমরা একটা উদাহরণ নিয়ে নিই। যেমন ধরা যাক যে টু আনবায়াসড কয়েন্স আর টসড, মানে দুটো কয়েন আমার কাছে আছে, আনবায়াসড কয়েন টস করা হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং বোথ হেডস, ওয়ান হেড অ্যান্ড ওয়ান টেল, বোথ হেডস অ্যাট লিস্ট ওয়ান হেড। তাহলে বিভিন্ন ক্ষেত্রে প্রবাবিলিটি জানতে চাওয়া হয়েছে। তো এই ধরনের এক্সাম্পলগুলোতে আমরা প্রথমে যেটা করব যে কতগুলো পসিবল আউটকাম রয়েছে, যেটা আমরা এন বলে থাকি, যে এনের মানটা আমরা আগে বের করব। আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু এম বাই এন, যেখানে এন হচ্ছে টোটাল নাম্বার অফ আউটকাম আর এম হচ্ছে কেসেস ফেভারেবল টু এ পার্টিকুলার ইভেন্ট, যার প্রবাবিলিটি জানতে চাওয়া হয়েছে তার ফেভারেবল কেস কতগুলো। তো এখানে দুটো কয়েন যদি টস করা হয়, আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে চারটে পসিবল আউটকাম হতে পারে, যেমন কি এইচ, এইচটি, টিএইচ এবং টিটি। এইচ মানে হচ্ছে হেড এবং টি হচ্ছে টেল। তাহলে আর এখানে একটা ব্যাপার আমাদেরকে বলতে হবে যে এই যে এইচ এটা হচ্ছে যে রেজাল্টের অর্ডারটা, মানে প্রথমে হেড পড়েছে তারপরেও হেড পড়েছে, এইচটি মানে প্রথমে হেড পড়েছে তারপরে টেল পড়েছে, এইভাবে। তাহলে আমার টোটাল আউটকাম হচ্ছে চারটে, মানে এন এর মান হচ্ছে 4, এবং এই যে ইভেন্ট যেগুলো আছে, যে আউটকাম যেগুলো রয়েছে বা এলিমেন্টারি ইভেন্ট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, এবং এই যে চারটে যে আউটকাম রয়েছে এরা কিন্তু একটা এক্সহাউস্টিভ সেট করছে, অর্থাৎ এর বাইরে কোনো ইভেন্ট হতে পারে না, এবং এরা হচ্ছে ইকুয়ালি লাইকলি। তাহলে এই বিষয়গুলো কনসিডার করে আমরা বলতে পারি যে এন এর মান হচ্ছে 4। এইবার আমরা এম এর মান এক একটা ক্ষেত্রে বের করব। যেমন কি প্রথম ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে যে বোথ হেডস পড়ার সম্ভাবনা কতটা। তাহলে বোথ হেডস মানে এই যে আউটকামটা কবার হয়েছে না একবার হয়েছে। তাহলে একবার যদি হয় তাহলে এম এর মান হচ্ছে 1। তাহলে পি এর মান কি হবে, যে পি ফর বোথ হেডস ইজ ইকুয়াল টু 1/4, যেহেতু 4 হচ্ছে এন সমান 4, তাহলে এম বাই এন সমান হচ্ছে 1/4। ওয়ান হেড ওয়ান টেল এই ঘটনাটা কতবার ঘটেছে, যেমন কি এইচটি আর টিএইচ দুবার হয়েছে, অর্থাৎ কেসেস ফেভারেবল টু ওয়ান হেড ওয়ান টেল হচ্ছে 2, এম এর মান হচ্ছে 2, এম এর মান 2 হলে প্রবাবিলিটির মান হবে এম বাই এন মানে 2/4, এন এর মান 4 আগেই বলা রয়েছে। বোথ টেলস টিটি এই ঘটনাটা একবার হয়েছে, তাহলে এম সমান হচ্ছে 1, তাহলে পি ইকুয়াল টু 1/4 হবে। অ্যাট লিস্ট ওয়ান হেড অর্থাৎ একটা হেড হবে, এবং একটা হেড হবে এর সম্ভাবনা, মানে এরকম ঘটনা কবার হয়েছে এইচটি টিএইচ, দেখা যাচ্ছে এই তিনটের ক্ষেত্রে অ্যাটলিস্ট এই কথাটার উপর জোর দিতে হবে, অ্যাটলিস্ট ওয়ান হেড রয়েছে। তাহলে নাম্বার অফ ফেভারেবল কেসেস কতগুলো হলো না 3 হলো। তাহলে কি হবে যে প্রবাবিলিটি কত হবে, যে 3/4। এইভাবে আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রবাবিলিটি বের করতে হবে। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই, যদিও আগের সঙ্গে একবারই সিমিলার, তাও একটু আলোচনা করে নেওয়া যাক। একটা ডাইকে টস করা হলো, তাহলে কি হবে, 6টা ফেস রয়েছে এবং এরা হচ্ছে ইকুয়ালি লাইকলি, মানে যে কোনো একটা পড়তে পারে। তো কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং ইভেন নাম্বার অড নাম্বার লেস দ্যান 3 A6। আমরা যে কোনো দুটো আলোচনা করি, তাহলে বাকিগুলো আমরা করতে পারবো। যেমন কি এখানে আগে এন এর মানটা বের করে নিতে হবে। এই ধরনের মানে নিউমেরিক্যাল প্রবলেমে প্রথমে যেটা বের করতে হয় যে এন এর ভ্যালুটা, অর্থাৎ কতগুলো আউটকাম হতে পারে। 6টা আউটকাম হতে পারে, খুবই স্বাভাবিক, তার কারণটা হচ্ছে 6টা ফেস রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 এই হচ্ছে 6টা আউটকাম, মানে এন এর মান হচ্ছে 6। এবারে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এম এর মানটা বার করতে হবে, অর্থাৎ কেসেস ফেভারেবল টু এ পার্টিকুলার ইভেন্ট। যেমন কি প্রথম ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে যে ইভেন্ট নাম্বার পড়ার সম্ভাবনা কতটা। তাহলে এর মধ্যে ইভেন্ট নাম্বার কোনগুলো, 2 4 6, তিনটে কেস রয়েছে 2 4 6, তার মানে এম এর মান হচ্ছে 3। তাহলে এম এর মান যদি 3 যদি হয়,
তাহলে তার জন্য করেসপন্ডিং প্রবাবিলিটি অর্থাৎ ইভেন নাম্বারের জন্য যে প্রবাবিলিটি যেটা হবে সেটা হবে 3/6 ইজ ইকুয়াল টু 1/2। একইভাবে আমরা বলতে পারি যে অড নাম্বার 135 হচ্ছে অড নাম্বার, এর ক্ষেত্রেও এম এর মান হচ্ছে 3, তাহলে প্রবাবিলিটি হবে 3/6 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এইভাবে বাকি দুজনের ক্ষেত্রেও আমরা করতে পারবো। তাহলে এই ধরনের এক্সাম্পল আমরা খুব সহজেই করে ফেলতে পারি। এবার আমরা একটু অন্য ধরনের প্রবলেম একটু আলোচনা করে নিই, একটু আলাদা। একটা এই প্রবলেমটা একটু দেখা যাক যে এখানে একটা ব্যাগ রয়েছে, এই ব্যাগ কন্টেন্স 6 হোয়াইট অ্যান্ড 4 ব্ল্যাক বল, অর্থাৎ 6টা হোয়াইট বল আছে আর 4টে ব্ল্যাক বল আছে। 1 বল ইজ ড্রন, অর্থাৎ আমি এই টোটাল 10টা বলের থেকে আমি যে কোনো একটা বল তুলব। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ হোয়াইট, তাহলে এটা যে হোয়াইট হবে এর সম্ভাবনা কতটা। এই ধরনের প্রবলেম আমরা কিভাবে সলভ করব একটু আলোচনা করা যাক। তাহলে আমরা প্রথমে যেটা করব যে আমরা এই যে বল যেগুলো আছে এই বলের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। সিরিয়াল নাম্বারটা কিভাবে দেব, যেমন ধরা যাক হোয়াইট বলস রয়েছে, 6টা হোয়াইট বলস রয়েছে, তাহলে আমরা এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে এগুলোকে সিরিয়াল নাম্বার দিলাম। আর 4টে ব্ল্যাক বল রয়েছে, এই ব্ল্যাক বলগুলোকে আমরা 7 8 9 10 এইভাবে সিরিয়াল নাম্বার দিলাম। তাহলে টোটাল আউটকাম কত হবে, 10টা বল রয়েছে, তার মানে কি দেয়ার আর 10 আউটকামস অ্যাজ রিগার্ড দ্য নাম্বার অন দ্য সিলেক্টেড বল বিকজ এনি অফ দ্য 10 বলস ক্যান বি ড্রন, অর্থাৎ 10টা আমার মোট বল রয়েছে, আমি যখন যে কোনো একটা বল তুলবো এই 10টা বলের মধ্যে একটা কিন্তু উঠে আসবে। তাহলে টোটাল আউটকাম কতগুলো হতে পারে, যে এন ইজ ইকুয়াল টু 10 হবে, এবং এই যে আউটকাম যেগুলো রয়েছে সেটা এইভাবে আমাদেরকে ভাবতে হবে যে এই যে বল যেগুলো রয়েছে সেই বলগুলো কিন্তু আইডেন্টিক্যাল এক্সেপ্ট ইন কালার, মানে কালারটা ছাড়া, অর্থাৎ হোয়াইট এবং ব্ল্যাক এই যে আমরা কালারের জন্য যেভাবে ক্যাটাগরাইজ করেছি এটা ছাড়া কিন্তু বলগুলো আইডেন্টিক্যাল। তার মানেটা হচ্ছে যে কোনো বল উঠে আসার সম্ভাবনা কিন্তু একই, অর্থাৎ এই যে ইভেন্ট যেগুলো রয়েছে এই ইভেন্টগুলো কিন্তু ইকুয়ালি লাইকলি, এবং এই 10টা কেসের বাইরে কোনো কেস হতে পারে না, তাহলে এক্সহস্টিভ সেট হবে। এবং এই যে আউটকামগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, অর্থাৎ যে কোনো একটা উঠে এলে মানে একবারে একটাই উঠবে, আমরা সেভাবেই তুলছি যে 1 বল ইজ ড্রন, আমরা একসঙ্গে কিন্তু দুটো তুলছি না। তার মানে এই যে কেসগুলো সবগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ কেস। তাহলে ঘটনা যেটা হলো যে আমার এনের যে মান যেটা আছে এনের মানটা হচ্ছে 10। এবার আমরা যেটা দেখব যে এম এর মানটা কতটা। এখন এম বলতে কি বোঝানো হচ্ছে, যে আমরা জানতে চাইছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ হোয়াইট। তাহলে আমাকে দেখতে হবে এই যে হোয়াইট কেসেস ফেভারেবল টু ড্রয়িং অফ হোয়াইট বলস, মানে এই যে হোয়াইট বল যে আমরা তুলছি এর জন্য ফেভারেবল কেস কটা থাকতে পারে। না, এর জন্য ফেভারেবল কেস খুব সহজেই আমরা বলতে পারি যে 6টা হবে, কারণ কি 6টা তো হোয়াইট বল রয়েছে, তাহলে হোয়াইট বল তুলতে গেলে এই 6টার ভেতরেই আসতে হবে। তাহলে কি হবে, এই যে কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্ট হোয়াইট বল, এটা কত হবে না 6 হবে, 6 হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে, 6/10 ইজ ইকুয়াল টু 3/5। তাহলে এইভাবে আমাদেরকে এই প্রবলেমটা করতে হবে। আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা আলোচনা করি, এই প্রবলেমটা একটু দেখে নেওয়া যাক। ধরে নিচ্ছি যে আমরা দুটো বল তুলব, আগের এক্সাম্পলে যেমন একটা বল তুলছিলাম, এবার আমি কি করব যে দুটো বল তুলব। এইবার আমার কাছে একটা ব্যাগ রয়েছে, যে ব্যাগের মধ্যে 3টে হোয়াইট বল আছে আর 5টা ব্ল্যাক বল আছে, এবং জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফার্স্ট বল ইজ হোয়াইট অ্যান্ড দ্য সেকেন্ড ইজ ব্ল্যাক। এই একটা কোশ্চেন আছে যে প্রথম বলটা হোয়াইট হবে, সেকেন্ডটা ব্ল্যাক হবে। আরেকটা যেটা হচ্ছে যে 1 বল ইজ হোয়াইট অ্যান্ড দ্য আদার ইজ ব্ল্যাক। তাহলে আগে আমরা প্রশ্নটা ভালো করে বুঝে নিই যে প্রথম যে মানে কোয়েশ্চেন যেটা আছে সেখানে একটা অর্ডারের ব্যাপার রয়েছে। অর্ডার মানে এখানে বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট বলটা হোয়াইট হবে আর সেকেন্ডটা ব্ল্যাক হবে। আর দ্বিতীয় যেটা কোয়েশ্চেন যেটা রয়েছে এখানে অর্ডারের কোনো ব্যাপার নেই, একটা ব্ল্যাক হবে একটা হোয়াইট হবে। তাহলে দুটো ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটিটা বের করতে হবে। তো আমরা ঠিক আগের প্রবলেমের মতনই বলগুলো নিয়ে নাম্বারিং করে দিলাম। যেমন হোয়াইট বল ছিল আমার 3টে, তাহলে এইভাবে নাম্বারিং করলাম যে 1 2 3। আর ব্ল্যাক বল ছিল কতগুলো না 5টা ব্ল্যাক বল আছে, তাহলে 5টা আমি 4 থেকে শুরু করলাম, প্রথম 3টে হোয়াইটের জন্য করে 4 5 6 7 8। তাহলে এইভাবে আমি নাম্বারিং করে দিলাম।
এবং আমার টোটাল বল হয়েছে এখন 8টা, এবং অ্যাপার্ট ফ্রম কালার, মানে আমি যদি কালারটাকে যদি বাদ দিই, সেইটা বাদে কিন্তু বলগুলো হচ্ছে আইডেন্টিক্যাল। এখন যেটা হচ্ছে যে আমাকে প্রথমে যেটা খুঁজতে হবে যে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামসটা কত, এইটা আগে বের করে নিতে হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে ফার্স্ট বল, আমি যে দুটো বল তুলছি, কিন্তু প্রথমে একটা বল তুলবো এবং তারপরে আরেকটা বল তুলবো। আর টোটাল বল আমার কতগুলো আছে না 8টা রয়েছে, টোটাল বল 8টা। এইবারে এই যে প্রথম বলটা যখন আমি তুলবো, আমি 8টার মধ্যে তুলবো, অর্থাৎ আমার কাছে 8টা বল রয়েছে, এই 8টা বল থেকে আমি একটা বল আমি তুলে নেব। তাহলে এই 8টার মধ্যে যে কোনো একটা বল আমার কাছে উঠে আসতে পারে। তাহলে আমি যখন প্রথম বলটা তুলবো, আমি এই 8টা বলের মধ্যে সিলেক্ট করব এবং যে কোনো এই 8টার মধ্যে যে কোনো বল আমার কাছে আসতে পারে। তাহলে এই কাজটা কত রকমভাবে করা যায় না 8 রকমভাবে করা যায়, যেহেতু টোটাল বলের সংখ্যা হচ্ছে 8। এইবারে একটা বল তুলে নেওয়ার পরে, ধরা যাক আমি একটা বল তুলে নিয়েছি, এরপর আমি সেকেন্ড বলটা তুলব। তাহলে যখন একটা বল আমি তুলে নিলাম, তখন কিন্তু আর 8টা বল থাকলো না, তখন কটা বল থাকলো না 7টা বল থাকলো। এবং এই 7টা বলের মধ্যে যে কোনো একটা বল উঠে আসতে পারে এবং 7 রকমভাবে এটা করা যেতে পারে, যেহেতু আমার টোটাল বলের সংখ্যা হচ্ছে 7। তাহলে কি হলো যে প্রথম প্রসেসে কি হলো যে 8 রকমভাবে আমরা বল তুলতে পারলাম, এবং দ্বিতীয় প্রসেসে কি হলো যে 7 রকমভাবে আমরা বল তুলতে পারলাম। তাহলে এই যে হোল প্রসেস যেটা আছে, এই হোল প্রসেসটা অর্থাৎ এই যে দুটো বল তোলা, এটাকে আমি যদি একটা হোল প্রসেস হিসেবে ভাবি, তাহলে এই হোল প্রসেসটা কত রকমভাবে করা যেতে পারে না 8 × 7 56 হয়েছে। এটা আমরা যখন আগের লেকচারে আলোচনা করেছিলাম যে কিছু কিছু ম্যাথমেটিক্যাল রুলসের ক্ষেত্রে, সেখানে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে যদি মাল্টিপল প্রসেস যদি থাকে এবং এক একটা প্রসেস যদি ডিফারেন্ট নাম্বার ওয়েজে যদি করা যায়, তাহলে হোল প্রসেসটা কিভাবে করা যাবে, সেটা হচ্ছে এদের মাল্টিপ্লিকেশন হয় সবসময়। এই রুলটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটারই একটা অ্যাপ্লিকেশান আমরা এখানে দেখাতে চাইছি। যে প্রথম প্রসেসটা 8 রকমভাবে হচ্ছে, দ্বিতীয় প্রসেসটা 7 রকমভাবে হচ্ছে, তাহলে হোল প্রসেস যেটা হবে সেটা হচ্ছে 8 × 7 56 ওয়েজে এটাকে কম্পাইল করা যাবে। এখন যেটা হলো আর কি, যে এই বলগুলো আমি আগেই যেটা বললাম, যেটা হচ্ছে কালার ছাড়া আদার ওয়েজে কিন্তু আইডেন্টিক্যাল। তাহলে এই যে 56 ওয়েজ যেটা হলো, এই 56 কেসেস যেটা হবে সেগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহাউস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি। তাহলে এই 56 হলো এনের মান। এইবার আমরা চলে আসবো এনের মানটা ক্যালকুলেশন করার পরে প্রথম যে মানে কেস যেটা রয়েছে, যে নাম্বার অফ কেসেস ফেভারেবল টু এ পার্টিকুলার ইভেন্ট, সেটা আমরা দেখতে চাইছি। তো প্রথম কোশ্চেনে যেটা বলা রয়েছে, ফার্স্ট বল ইজ হোয়াইট অ্যান্ড সেকেন্ড ইজ ব্ল্যাক। তাহলে এটা কিভাবে করা যায়? তো এইবারে আমার দেখতে হবে যে হোয়াইট বল কটা রয়েছে। হোয়াইট বল কটা রয়েছে না 3টে রয়েছে। নাম্বারিং আমরা করেছি যে 1 2 3, এবং যেহেতু হোয়াইট বল 3টে রয়েছে, তাহলে আমরা যখন হোয়াইট বল তুলব, তাহলে কি হতে পারে, এই 3 রকমভাবে করা যেতে পারে। When the first ball has been obtained in any of these 3 ways, the second ball will be black only if any of the balls numbered 4 5 6 7 8 are drawn. তার মানেটা হচ্ছে যে প্রথম বলটা তুলছি এবং আমার কোয়েশ্চেনে বলা রয়েছে ফার্স্ট বল ইজ হোয়াইট। তাহলে এইটা আমি এই যে কেস যেটা আছে, এই কেসটা কত রকমভাবে করা যেতে পারে? 3 রকমভাবে করা যেতে পারে। কেন 3 রকমভাবে করা যেতে পারে? না 3টে হোয়াইট বল রয়েছে। এবার সেকেন্ড বলটা ব্ল্যাক হবে। এই যে সেকেন্ড বলটা যে ব্ল্যাক হলো, সেকেন্ড বল এখন ব্ল্যাক বল কটা রয়েছে? ব্ল্যাক বল রয়েছে 5টা। তাহলে এই ব্ল্যাক বলটা আমি 5 রকমভাবে তুলতে পারি। তাহলে আমি যদি এই যে কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্ট, এই ইভেন্টটা হচ্ছে একটা কম্পোজিট ইভেন্ট। তার কারণটা হচ্ছে কি, যে প্রথমে আমি হোয়াইট বল তুললাম, তারপরে আবার ব্ল্যাক বল তুলছি। তাহলে এই যে কেসেস ফেভারেবল টু দিস ইভেন্ট, মানে প্রথমে হোয়াইট বল তুলছি, পরে ব্ল্যাক বল তুলছি, তাহলে কি হবে যে এই কেসের নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দিস ইভেন্ট কীভাবে হবে না দুটোর মাল্টিপ্লিকেশন হবে। রুলটা আগের মতনই হবে। আগে যেভাবে আমরা এনের মানটা বের করেছি, এখানে এমের মানটাও কিন্তু একইভাবে বের করতে হবে, অর্থাৎ 3 × 5 হবে 15। তাহলে 15 হলো এমের মান। তাহলে পি এর মান কী করে বার করবো না 15/56। এটা হচ্ছে ফার্স্ট কেসের প্রবাবিলিটি। এবারে সেকেন্ড কেস যেখানে বলা রয়েছে, এখানে অর্ডার সম্বন্ধে কিছু বলা নেই। একটা হোয়াইট হতে পারে, একটা ব্ল্যাক হতে পারে। তাহলে এই কাজটা আমরা খুব সহজেই করতে পারবো। আমরা আগের ক্ষেত্রে যেটা বলেছিলাম
যে প্রথমে হোয়াইট তুলবো তারপরে ব্ল্যাক তুলবো, এবং এটা কত রকমভাবে করা যাচ্ছে না 15 উপায়ে করা যাচ্ছে। তাহলে এমনও তো হতে পারে যে প্রথমে ব্ল্যাক উঠে আসবে, তারপরে হোয়াইট উঠে আসবে। তাহলে আগের মতনই আমরা বলতে পারবো সেক্ষেত্রে যে নাম্বার অফ কেসেস কতগুলো হবে না 5 × 3 হবে। এখানে যেমন 3 × 5 = 15 লিখেছি, ওখানে আমরা লিখবো যে 5, অর্থাৎ ব্ল্যাক বল 5টা রয়েছে, 5 রকমভাবে তোলা যাবে, ইন্টু পরের ক্ষেত্রে হোয়াইট তুলছি 3 রকমভাবে, তাহলে 5 × 3 = 15। তাহলে হোয়াইট ব্ল্যাক এটার কম্বিনেশন যেমন 15 হয়েছে, ব্ল্যাক হোয়াইট এটার কম্বিনেশনও কিন্তু 15 হবে। তাহলে এখানে কি হবে যে টোটাল নাম্বার অফ কেস অর্থাৎ এম এর ভ্যালুটা কি হয়ে যাবে 15 + 15 = 30 হয়ে যাবে, এবং সেক্ষেত্রে পি এর মান হবে 30/56। এইভাবে আমাদেরকে করতে হবে। এবারে আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। দুটো কার্ড, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমার কাছে একটা তাসের বাক্স রয়েছে। এই তাসের বাক্সতে আমাদেরকে মনে রাখতে হবে যে 52 কিন্তু কার্ড থাকে, 4 ধরনের কার্ড থাকে, 4 ধরনের কার্ড, এবং প্রতিটা 13 রকমের কার্ড হয়। তাহলে 4 × 13, 52 কার্ড থাকে একটা তাসের বাক্সে। এবারে এই তাসের বাক্স থেকে আমরা দুটো কার্ড তুলে নেব। এরপর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে আমরা যে দুটো কার্ড তুলছি তাহলে বোথ আর রেড কার্ডস হবে, এটার সম্ভাবনাটা কতটা, এবং পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যে ওয়ান ইজ হার্ট অ্যান্ড দ্য আদার ইজ ডায়মন্ড, অর্থাৎ একটা হার্ট হবে এবং একটা ডায়মন্ড হবে, এর সম্ভাবনা কতটা। তাহলে এই প্রবলেমটা আমরা একটু সলভ করব, এবং আমরা এটা দুটো মেথডে করব, দুটোই আমরা আলোচনা করব। তো ফার্স্ট মেথড যেটা আছে আর কি, সেটা এইভাবে আমরা ভাবছি যে দুটো কার্ড, এই যে 52 কার্ডের মধ্যে থেকে আমরা চয়েস করছি এবং এটাকে কত রকমভাবে আমরা তুলতে পারি। এটার জন্য আমরা কম্বিনেশনের যে ফর্মুলা সেটা আমরা ইউজ করব। আমরা যখন আগের লেকচারে যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল রুলসগুলো আলোচনা করেছি সেখানে কম্বিনেশনের একটা ফর্মুলা ছিল। তো এখানে 52 হচ্ছে টোটাল নাম্বার অফ কার্ডস, 52 থেকে দুটো কার্ড আমরা তুলছি, যে কোনো দুটো কার্ড কিন্তু হতে পারে, এখানে কিন্তু আমরা বলছি না যে দুটো পার্টিকুলার কার্ড, 2 কার্ডস বলা রয়েছে। তাহলে কত রকমভাবে আমরা তুলতে পারি, এর জন্য কম্বিনেশনের যে ফর্মুলা যেটা, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে NCR 52C2, এবং এটাকে যে ফ্যাক্টোরিয়াল যে ফর্মুলা যেটা রয়েছে, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল, সেই ফর্মুলাতে ভেঙে এটা 1326 হবে। তাহলে এইগুলো হচ্ছে যে টোটাল নাম্বার অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি ইভেন্ট, দ্যাট মিনস যে এটা হচ্ছে এন এর মানটা। এবার আমরা দুটো কোশ্চেন দেওয়া আছে, দুটো কোশ্চেনের ক্ষেত্রে এম এর মানটা বের করব, অর্থাৎ কেসেস ফেভারেবল টু এ পার্টিকুলার ইভেন্ট। তো প্রথমে যেটা বলা রয়েছে যে বোথ আর রেড কার্ডস, দুটো রেড কার্ড হবে। এখন আমাদেরকে জেনে নিতে হবে যে এই দুটো যে রেড কার্ড যেটা আছে এটা আমরা কিভাবে বার করব, অর্থাৎ এম এর মানটা বার করব কি করে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে টোটাল যে 52 কার্ড রয়েছে, এই 52 কার্ডের মধ্যে টোটাল 26 হচ্ছে রেড কার্ডস। এইবারে এই যে 26 রেড কার্ড যেটা রয়েছে, এই 26 রেড কার্ডের মধ্যে আমরা কটা রেড কার্ড তুলছি, দুটো। তাহলে 26 হচ্ছে টোটাল নাম্বার অফ রেড কার্ডস, এবং এই রেড কার্ডসের মধ্যে আমরা দুটো রেড কার্ডস তুলছি, কারণ কোয়েশ্চেনটা হচ্ছে যে বোথ আর রেড কার্ডস, যে দুটো কার্ড তুলছি বোথ আর রেডস। তাহলে এইটার কতগুলো কেস থাকবে, অর্থাৎ নাম্বার অফ কেসেস ফেভারেবল টু দিস ইভেন্ট কত হবে না, আবার আগের মতনই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে 26C2, এটার মান হবে 325। তাহলে কি হবে যে পি এর মান হবে m/n, m হচ্ছে 325 আর n হচ্ছে 1326, এটা হচ্ছে প্রথম কেসের ক্ষেত্রে পি এর মান। দ্বিতীয় কেসটা হচ্ছে যে 1 ইজ এ হার্ট অ্যান্ড দ্য আদার ইজ এ ডায়মন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বার করব, তো এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে হার্ট, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আমরা একটা আলোচনা করেছিলাম যে টোটাল 52 কার্ড যেটা রয়েছে এটাকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে ডায়মন্ড, আরেকটা হচ্ছে স্পেড, আরেকটা হচ্ছে ক্লাবস।
তাহলে এই যে হার্ট, ডায়মন্ড, স্পেড, ক্লাবস এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। প্রত্যেকটা ক্যাটাগরির 13টা করে কার্ড থাকবে। তাহলে 4 × 13 = 52। এইবারে আমরা যেটা বার করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে 1 ইজ এ হার্ট অ্যান্ড আদার ইজ এ ডায়মন্ড হবে। এটা আমরা কীভাবে বার করব? তো 1 হার্ট ক্যান বি ড্রন ইন 13 ওয়েজ, কারণ হার্ট হচ্ছে একটা ক্যাটাগরি। কত রকমের মানে কতগুলো হার্ট আছে? 13টা হার্ট আছে। তাহলে 1 হার্ট ক্যান বি ড্রন ইন 13 ওয়েজ। আবার 1 ডায়মন্ড এটাকে কত রকমভাবে তোলা যেতে পারে? 13 ওয়েজে তোলা যাবে, কারণ প্রত্যেকটা 13টা করে রয়েছে। 1 হার্ট ক্যান বি ড্রন ইন 13 ওয়েজ, কেন কি টোটাল 13 সংখ্যক হার্ট রয়েছে। আবার একইভাবে ডায়মন্ডও 13 সংখ্যক রয়েছে। তাহলে কি হলো যে এটাকে আমরা এভাবে ভাবছি যে দুটো প্রসেস। ফার্স্ট প্রসেস কিভাবে হচ্ছে যে 13 রকমভাবে তোলা যাবে, একটা হার্ট 13 রকমভাবে তোলা যাচ্ছে। সেকেন্ড প্রসেসে একটা ডায়মন্ড 13 রকমভাবে তোলা যাবে। তাহলে যে পুরো যে প্রসেসটা, অর্থাৎ আমি একটা হার্ট তুলব এবং একটা ডায়মন্ড তুলব, এই পুরো প্রসেসটা কি হবে না এক একটা প্রসেসের মাল্টিপ্লিকেশান হবে। তার মানে প্রথম প্রসেসটা 13 রকম, দ্বিতীয় প্রসেসটা 13 রকমের, তাহলে 13 × 13 = 169। এত রকমভাবে এই কেসটাকে কম্পাইল করা যেতে পারে। তাহলে এম এর মান হবে 169, তাহলে পি এর মান হবে 169 বাই টোটাল নাম্বার অফ যেটা আউটকাম 132326, এই হচ্ছে পি এর মানটা। এইবারে দ্বিতীয় একটা মেথডও কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায়, সেটাও আমরা একটু দেখে নিই, কারণ এটাও অনেক জায়গাতে এটা অ্যাপ্লাইড হয়েছে। তো প্রথম কোশ্চেন যেটা ছিল যে বোথ আর রেড কার্ডস, দুটো রেড কার্ড আমরা তুলব, এটা আমরা কত রকমভাবে করতে পারি তা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে ফার্স্ট কার্ড, দুটো কার্ড তুলছি। ফার্স্ট কার্ড মে বি ড্রন ইন 52 ওয়েজ, কারণ আমরা যখন প্রথম কার্ডটা যখন তুলছি তখন প্রথমে 52টা কার্ড ছিল, তাহলে 52 রকমভাবে এটাকে তোলা যেতে পারে। এবারে যখন একটা কার্ড যখন অলরেডি তুলে নিয়েছি তখন আমার 51 সংখ্যক কার্ড পড়ে রয়েছে। এবার এই সেকেন্ড কার্ডটা এই 51 সংখ্যক কার্ডের মধ্যে থেকেই কিন্তু উঠে আসবে। তাহলে এই যে পুরো যে মানে প্রসেস যেটা আছে কত রকমভাবে করা যেতে পারে, যে 52 × 51 = 2652, এতগুলো উপায় এটা করা যেতে পারে। তাহলে এইটা হচ্ছে মানে এন এর মান। এবং এখানে আমরা যখন সেকেন্ড মেথডটা যখন করছি কনসিডারিং দ্য অর্ডার অফ দ্য ড্রয়িং, অর্থাৎ পরপর এটা হচ্ছে, এই জন্য এই হেডিংটা আমরা বলছি। তো এই ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2652। এইবার আমরা প্রথম কেসটা সম্বন্ধে আলোচনা করি যে ফার্স্ট কার্ডটা কি হবে না, ফার্স্ট কার্ড যেটা হবে সেটা হচ্ছে প্রথম আমার কোশ্চেন যেটা ছিল যে বোথ আর রেড কার্ডস, হ্যাঁ বোথ আর রেড কার্ডস। এইবারে যে ফার্স্ট টোটাল রেড কার্ড কতগুলো আছে না 26 আমার রেড কার্ড রয়েছে, হার্টের 13 কার্ড রয়েছে আর ডায়মন্ডের 13 কার্ড রয়েছে। তাহলে কতগুলো টোটাল রেড কার্ডের সংখ্যা কত না 26টা। এইবারে ফার্স্ট রেড কার্ড ক্যান বি ড্রন ইন 26 ওয়েজ। এইবার আমি যখন একটা রেড কার্ড তুলে নিয়েছি তখন 25টা রেড কার্ড পড়ে রয়েছে এবং সেকেন্ড কার্ডটা 25 রকমভাবে তোলা যেতে পারে। তাহলে পুরো প্রসেসটা কীভাবে করা যেতে পারে যে 26 × 25 = 650, এই রকমভাবে করা যেতে পারে। তাহলে পি এর মান কত হবে 650 / 2652 = 25/102, এবং দেখা যাচ্ছে যে এটার উত্তর এবং আগের উত্তর একই এসেছে। তাহলে এই দুটো প্রসেসেই কিন্তু অঙ্কটা করা যায়। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে যে আমার কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে 1 ইজ এ হার্ট হবে অ্যান্ড দ্য আদার ইজ এ ডায়মন্ড হবে। এটা কত রকমভাবে করা যেতে পারে, 1 ইজ এ হার্ট অ্যান্ড দ্য আদার ইজ এ ডায়মন্ড। এইবারে আমি যদি এরকম বলি যে প্রথমে হার্ট উঠে আসবে তারপরে ডায়মন্ড আসবে, এই কাজটা কত রকমভাবে হবে না 13 × 13 আগের মতনই হবে। যে প্রথম হার্ট 13টা রয়েছে, তাহলে 13 রকমভাবে সাজানো যায়। ডায়মন্ড 13টা রয়েছে, 13 রকমভাবে সাজানো যায়। তাহলে হোল প্রসেসটা 13 × 13 = 169 উপায়ে সাজানো যায়। কিন্তু যেটা বলা রয়েছে যে হার্ট ডায়মন্ড, আমাকে বলেনি যে প্রথমে হার্ট তারপরে ডায়মন্ড বা প্রথমে ডায়মন্ড তারপরে হার্ট, এটা বলেনি। তাহলে দুটো কেস হতে পারে, প্রথমে হার্ট উঠে আসবে তারপরে ডায়মন্ড আসবে, তারপরে ডায়মন্ড আসবে হার্ট আসবে। এটা 169 রকম উপায় করা যেতে পারে দ্বিতীয় কেসটা। তাহলে কি হলো টোটাল নাম্বার অফ কেস কত হলো যে 1 হার্ট অ্যান্ড 1 ডায়মন্ড 169 + 169 = 338। তাহলে পি এর মান কত হবে এটা 328 হবে, 328/2652 = 13/102। এটাও আগে এসেছে, একই উত্তর এসেছে। তাহলে দু রকমভাবে এই প্রবলেমটা আমরা করতে পারি।
একটু অন্য ধরনের একটা উদাহরণ এবারে আমরা আলোচনা করব। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল থ্রি চিলড্রেন ইন এ ফ্যামিলি হ্যাভ ডিফারেন্ট বার্থডেজ? তো এক বছর আমরা 365 ডেজ হিসেবে ধরছি। কোশ্চেন যেটা বলছে যে ধরে নিচ্ছি যে একটা ফ্যামিলিতে 3টে বাচ্চা রয়েছে, তো এই 3টে বাচ্চার বার্থডেটা ডিফারেন্ট হবে, এটার সম্ভাবনাটা কতটা? এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি? 3টে বাচ্চা রয়েছে এবং 3জনের যে বার্থডে যেটা হবে সেটা এক হবে না, আলাদা আলাদা হবে, এটার চান্স কতটা? তো এটাকে এইভাবে সলভ করা যেতে পারে যে আমরা প্রথমে ধরবো যে ফার্স্ট চাইল্ড, অর্থাৎ যে আগে জন্মেছে, সবার আগে যে যার জন্ম হয়েছে, তাহলে সে এই যে 365 ডেজ রয়েছে, একটা ক্যালেন্ডারে যে 365 ডেজ রয়েছে, এর যে কোনো দিনে সে কিন্তু জন্মাতে পারে। এরপর প্রথম বাচ্চাটা হয়ে যাওয়ার পরে নেক্সট যে বাচ্চাটা যেটা হবে, সে কি হলো 365-এর মধ্যে সে যে কোনো দিন হতে পারে, এনি ডেতে হতে পারে, ইকুয়ালি লাইকলি। অ্যান্ড থার্ড বাচ্চা যেটা হবে সেও একই, মানে 365 ডেজের মধ্যে যে কোনো দিন হতে পারে। কিন্তু ঘটনা যেটা হলো যে যেহেতু আমরা বলছি যে যে এই মানে 3জন আলাদা আলাদাভাবে, যে কারণে আমরা যখন কেসেস ফেভারেবল টু দ্য ইভেন্ট যখন করব, তখন আমরা এই ব্যাপারটা সম্বন্ধে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা যখন টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজটা যখন বিচার করব, তখন কি হবে যে এইভাবে আমরা ভাববো যে প্রথম বাচ্চাটা 365 দিনের মধ্যে যে কোনো দিনে জন্মাতে পারে, দ্বিতীয় বাচ্চাটারও কিন্তু ওই 365 দিনের মধ্যে যে কোনো দিনে জন্মাতে পারে, এবং তৃতীয় বাচ্চাটাও কিন্তু 365 দিনের মধ্যে যে কোনো দিনের মধ্যে জন্মাতে পারে। তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম যখন আমরা ক্যালকুলেশন করব, তখন এটাকে আমরা 3টে আলাদা আলাদা প্রসেস হিসেবে কনসিডার করে মাল্টিপ্লাই করে দেবো। যেভাবে আমরা আগের ক্ষেত্রে আলোচনা করছিলাম যে একটা মাল্টিপল প্রসেসের ক্ষেত্রে কি হয়, এক একটা প্রসেস যত রকমভাবে করা যেতে পারে সেইগুলো মাল্টিপ্লাই করে দিতে হয় বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, এন ক্যালকুলেশন করার সময় যেটা হবে 365 ইন্টু 365 ইন্টু 365 হবে, এবং এই কেসগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহাউস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি। তাহলে এই হচ্ছে আমার টোটাল নাম্বার অফ আউটকামস, এনের মানটা। এইবারে আমরা ফেভারেবল কেস অর্থাৎ এমের মানটা নিয়ে আলোচনা করব। তো আমরা যখন দেখব যে প্রথম বাচ্চাটা, এই প্রথম বাচ্চাটা 365 দিনের মধ্যে যে কোনো একটা ডেটে জন্মাবে এবং সেটাই হবে তার বার্থডে, কিন্তু ওই পার্টিকুলার বার্থডেটা ফিক্স হয়ে যাওয়ার পরে সেকেন্ড বাচ্চা যখন জন্মাবে তখন সে সেই দিনে জন্মাচ্ছে না, কারণ আমাকে বলেই দেওয়া হয়েছে যে 3টে আলাদা ডেটে জন্মাবে, তার সম্ভাবনা কতটা? তাহলে কি হলো, সেই রিমেনিং 364 ডেজের মধ্যে তার একটা বার্থডে আমরা পাবো। কারণ কি, একটা ফার্স্ট বার্থডেটা ফার্স্ট চাইল্ডের জন্য অলরেডি অকুপাই হয়ে গেছে। তাহলে কি হলো, দ্বিতীয় বাচ্চারা 364 দিনের মধ্যে যে কোনো দিন জন্মাতে পারে, এবং একইভাবে আমরা বলবো যে তৃতীয় বাচ্চা যেটা আছে সে 363 দিনের মধ্যে যে কোনো দিন জন্মাতে পারে, কারণ দুটো ডেট দুটো বাচ্চার জন্য অলরেডি রিজার্ভ হয়ে গেছে। তাহলে এই যে কেস যেটা আছে যে 3টে আলাদা আলাদা বার্থডে হবে, এটার সম্ভাবনা কত হবে? এটাকেও আমরা মাল্টিপল প্রসেস হিসেবে ভেবে 3টের মাল্টিপ্লিকেশন করে দেবো, অর্থাৎ 365 ইন্টু 364 ইন্টু 363। তাহলে পি এর মান যেটা হবে এম বাই এন, এম এর মান হচ্ছে এইটা, এন এর মান হচ্ছে এইটা, এইভাবে আমরা পি এর মানটা বের করতে পারবো। এইবারে আরেকটা উদাহরণ আমরা করে নিই। যেমন এ ব্যাচ কন্টেন্স 10 আর্টিকেলস অফ হুইচ 4 আর ডিফেক্টিভ, অর্থাৎ একটা ধরে নিচ্ছে একটা ব্যাচ রয়েছে, এই ব্যাচের মধ্যে 10টা আর্টিকেল রয়েছে এবং যার মধ্যে 4টে হচ্ছে ডিফেক্টিভ, 4টে খারাপ আছে। ইফ 3 আর্টিকেলস আর চোজেন অ্যাট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দেম ইজ ডিফেক্টিভ? আমি যে কোনো 3টে আর্টিকেল আমি চুজ করছি র্যান্ডম ওয়েতে, এবং আমি বলছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দেম ইজ ডিফেক্টিভ। 3টে আর্টিকেল তুলছি এবং বলছি যে এই যে 3টে আর্টিকেল তুললাম কোনোটাই ডিফেক্টিভ নয়, তার সম্ভাবনা কতটা? তো টোটাল নাম্বার অফ ওয়েজ অফ সিলেক্টিং 3 আর্টিকেলস আউট অফ 10 কত হবে? এটা কম্বিনেশনের ফর্মুলা, কারণ আমার 10টা আর্টিকেল রয়েছে, 3টে আর্টিকেল তুলব, কত রকমভাবে তুলতে পারি না, এটা হচ্ছে 10C3, অর্থাৎ এই রকমভাবে 10C3 ভ্যালুটা হবে 120, তাহলে এইটা হচ্ছে আমার এনের ভ্যালু 10C3। এইবার আমাকে একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে নান অফ দেম শুড বি ডিফেক্টিভ, অর্থাৎ যে 3টে আর্টিকেল তুললাম কোনোটা কিন্তু ডিফেক্টিভ
হওয়া যাবে না। তাহলে এইটা কত রকমভাবে আসতে পারে। তো আমি আগে দেখে নেব আমার ডিফেক্টিভ কটা রয়েছে, 4টে। তাহলে ডিফেক্টিভ নয় এমন কটা আছে, 10 - 4 = 6। তাহলে ডিফেক্টিভ নয় এমন আর্টিকেলের সংখ্যা হচ্ছে 6। এর ভেতর থেকে আমি 3টে বেছে নেব। এইটা কত রকমভাবে করা যেতে পারে, 6টা হচ্ছে টোটাল নাম্বার অফ আর্টিকেল, আমি 3টে চয়েস করছি, তাহলে এইটাকে এত রকমভাবে ডিস্ট্রিবিউট করা যাবে, 6C3। এটাই হচ্ছে ফর্মুলা, কম্বিনেশনের ফর্মুলা। এটার ভ্যালু হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে এম এর মান 20, এন এর মান 120, তাহলে পি সমান হবে 20/120, এইভাবে। এইবারে আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিই। আমরা ধরে নিচ্ছি যে 10 distinguishable balls are distributed at random into 4 boxes. What is the probability that a specified box contains exactly 2 balls? তাহলে 10 ডিস্টিংগুইশেবল বল হচ্ছে। ডিস্টিংগুইশেবল বলস মানে হচ্ছে এরকম যে এই বলগুলোকে আমরা চিনতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, আলাদা আলাদা রকম দেখতে হবে, সেই জন্য বলা রয়েছে যে 10 ডিস্টিংগুইশেবল বল। এবং এদেরকে আমরা কি করলাম, যে 4টে বাক্সর মধ্যে আমি সাজিয়ে সাজিয়ে রাখবো। এবং 4টে বাক্সর মধ্যে আমি যদি 10টা বলকে সাজাই, ন্যাচারালি অনেক রকমভাবে সাজানো যেতে পারে। কিন্তু আমার প্রশ্নে বলা রয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ স্পেসিফাইড বক্স কন্টেন্স এক্স্যাক্টলি 2 বলস, অর্থাৎ একটা বাক্সে 2টো বল থাকবে, এরকম সম্ভাবনা কতটা। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব একটু দেখে নিই। যে এই যে দ্য ফার্স্ট বল, অর্থাৎ 10টা আমার বল রয়েছে, ফার্স্ট বল মে গো টু এনি ওয়ান অফ দ্য 4 বক্স। আমার তো 4টে বক্স রয়েছে, তাহলে এই যে প্রথম বলটা এই 4টে বাক্সের মধ্যে যে কোনো একটাতে যেতে পারে, অ্যান্ড হেন্স মে বি ডিস্ট্রিবিউটেড ইন 4 ওয়েজ, 4 রকমভাবে সাজানো যেতে পারে। সেকেন্ড বলটাও যেহেতু 4টে বাক্স রয়েছে, এটাকেও 4 রকমভাবে সাজানো যেতে পারে। থার্ড বলটাকে 4 রকমভাবে সাজানো যেতে পারে। 10th বলটাকেও 4 রকমভাবে সাজানো যেতে পারে। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশনটা কত রকমভাবে হবে না, 4 × 4 × 4 এরকমভাবে 10 বার হবে। 10টা বল রয়েছে, তার মানে 4⁻10। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা, অর্থাৎ ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে 8⁻n। আর যদি নাম্বার অফ বক্স বা নাম্বার অফ কম্পার্টমেন্ট যদি হয়, আর টোটাল বলের সংখ্যা যদি 10 যদি হয়, তাহলে আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে এর জন্য ম্যাথমেটিক্যাল রুলটা কী হবে। এটা ফর্মুলাটা হচ্ছে 8⁻n। 4টে বাক্স রয়েছে, 10টা বল রয়েছে, তাহলে কত রকমভাবে সাজানো যেতে পারে, ফর্মুলাটা হচ্ছে 4⁻10, 8⁻n। এইবারে যে তাহলে এটা হচ্ছে আমার কিন্তু এন এর মান, যে এই যে ডিস্ট্রিবিউশনটা এত রকমভাবে হতে পারে, এটা হচ্ছে এন এর মানটা। এবারে যেটা বলা রয়েছে যে একটা পার্টিকুলার বাক্সে 2টো বল থাকবে, তার সম্ভাবনা কতটা, তার মানে এম এর মানটা আমাকে বের করতে হবে। তো এটা কীভাবে বের করা যায়, ইন অর্ডার টু ফাইন্ড দ্য নাম্বার অফ ফেভারেবল কেসেস উই সি দ্যাট দ্য স্পেসিফাইড বক্স মে রিসিভ এনি অফ দ্য 10C2 গ্রুপস অফ 2 বলস আউট অফ 10। তার মানে 10টা বল রয়েছে, এই আউট অফ 10-এর মধ্যে 2টো বলকে আমরা সিলেক্ট করছি। এইটা কত রকমভাবে করা যায় সেটা আগে দেখতে হবে। তো এইটা হচ্ছে যে 10C2। এইবার when 2 such balls have gone into that box, অর্থাৎ একটা বাক্সের মধ্যে 2টো বলকে আমরা তুলেছি, 2টো বল তুলে নেওয়ার পরে 8টা আমার পড়ে রয়েছে, রিমেনিং 8 বলস। এইবারে এই যে রিমেনিং 8 বলস যেটা রয়েছে, এই 8 বলসকে আমরা বাকি যে 3টে বাক্স পড়ে রয়েছে সেই 3টে বাক্সের মধ্যে আমি সাজাবো। অর্থাৎ 8টা বল রয়েছে, 3টে বাক্স রয়েছে, এইটাকে কত রকমভাবে সাজানো যেতে পারে, 8⁻n ফর্মুলা অ্যাপ্লাই করছি, অর্থাৎ 3⁸ ওয়েজে সাজানো যেতে পারে। তাহলে কি হলো, এই প্রসেসটাকে আমরা এইভাবে ভাবছি যে 2টো প্রসেসের এটা হচ্ছে একটা কম্বিনেশন। প্রথম প্রসেসটা কি না, 2টো বলকে আমরা চয়েস করছি আউট অফ 10 বল থেকে। এটা কত রকমভাবে করা যেতে পারে, 10C2। 10C2 মানে হচ্ছে 45। আর দ্বিতীয় প্রসেসটা কি না, 2টো বল চয়েস করার পরে বাকি 8টাকেও তো আমাকে সাজাতে হবে, 3টে বাক্সের মধ্যে সাজাতে হবে, 3⁸ ভাবে সাজানো যেতে পারে।
তাহলে কি হলো যে আমার এখানে যে ফেভারেবল কেস যেটা হলো সেটা হচ্ছে 10c2 ইন্টু 3^8 ইজ ইকুয়াল টু 45 ইন্টু 3^8। এটা হচ্ছে এম এর মান। তাহলে পি সমান এম বাই এন হবে। এন এর মান অলরেডি আগে বের করা রয়েছে, তাহলে পি সমান হবে এম বাই এন, 45 ইন্টু 3^8 ডিভাইডেড বাই 4^10। এইভাবে আমাকে করতে হবে। এরপরে একটা প্রবলেম রয়েছে যে ইফ 10% আর অ্যারেঞ্জড অ্যাট র্যান্ডম ইন এ লাইন, দ্বিতীয় ক্ষেত্রে ইন এ রিং, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট টু পার্টিকুলার পার্সনস উইল বি নেক্সট টু ইচ আদার। এই প্রবলেমটা একটা ভালো প্রবলেম, যে 10 জন ব্যক্তি রয়েছে, এই 10 জন ব্যক্তিকে আমি একটা লাইন বরাবর সাজাচ্ছি। তো আমরা যদি একটা লাইনে এদেরকে যদি সাজাই, তো দুজন পার্টিকুলার পার্সন, এই 10 জন ব্যক্তির ভেতরে যে দুজন পার্টিকুলার পার্সন তারা পাশাপাশি থাকবে এমন সম্ভাবনা কতটা? তো এই 10 জন ব্যক্তিকে নিজেদের মধ্যে কত রকমভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে? এইটার ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, অর্থাৎ যতগুলো মানে নাম্বার অফ পার্সন থাকবে, বা এটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যেতে পারে। এর জন্য যে ম্যাথমেটিক্যাল রুলটা সেটা আমরা আগের লেকচারে অলরেডি আলোচনা করেছিলাম। তো 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। 10 জন ব্যক্তিকে নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল এন অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। এবং এই যে ইভেন্ট যেগুলো হলো এগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহাউস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি। তার মানে এইটা হচ্ছে এন এর মানটা, টোটাল আউটকামের মান হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। এইবারে আমরা দেখছি যে এখানে যেটা বলা রয়েছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট টু পার্সনস পার্টিকুলার পার্সনস উইল বি নেক্সট টু ইচ আদার, অর্থাৎ দুজন ব্যক্তি পাশাপাশি থাকবে। তো এই জিনিসটা আমরা কীভাবে ভাবছি যে হোয়েন টু পার্টিকুলার পার্সনস রিমেন টুগেদার, অর্থাৎ যখন পাশাপাশি থাকবে, উই কনসিডার দ্য টু অ্যাজ ওয়ান সাপোজিং দে আর ফার্স্ট এন্ড টুগেদার। মানে এইভাবে আমরা ভাবতে পারি যে এই দুজন ব্যক্তি মার্জ হয়ে গেছে, দুজন এখন একজন ব্যক্তি হিসেবে আমরা ট্রিট করছি, কারণ তারা পাশাপাশি বসে আছে। এইভাবে আমরা জিনিসটাকে ভাবছি। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? তাহলে কি হবে যে নাম্বার অফ পারমুটেশনস কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ আগে যেটা 10 ফ্যাক্টোরিয়াল বলছিলাম, দুজন ব্যক্তিকে আমি মার্জ করিয়ে দিয়েছি, দুজন ব্যক্তিকে একজন হিসেবে ধরছি। তাহলে সেক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশনটা কত রকমভাবে হবে? একজন কমে গেল, যেহেতু দুজনকে এক করে নিলাম, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল রূপে সাজানো যেতে পারে। এখন ঘটনা যেটা হলো, যেহেতু দুজন ব্যক্তি আছে, এই দুজন ব্যক্তি আবার নিজেদের মধ্যে কত রকমভাবে অ্যারেঞ্জ হতে পারে? 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে হতে পারে। ধরা যাক এ এবং বি, এ এবং বি এভাবে থাকতে পারে, প্রথমে এ থাকবে তারপরে বি থাকবে, অথবা প্রথমে বি থাকবে তারপরে এ থাকবে। মানে কি, দুজন ব্যক্তি যদি থাকে তাহলে তারা নিজেদেরকে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারে। একইভাবে আমরা বলতে পারি যদি 3 জন ব্যক্তির কথা ভাবতাম তাহলে আমরা এটাকে বলতাম 3 ফ্যাক্টোরিয়াল। তো যাই হোক না কেন, যেহেতু এখানে 2 জন ব্যক্তির কথা ভাবা হচ্ছে, তাহলে তাদের নিজেদেরকে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যেতে পারে। এবং প্রথম যে অপারেশন যেটা ছিল, যে যেহেতু আমরা দুজনকে একজন হিসেবে ধরছিলাম, তাহলে সেই পারমুটেশনটা 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে করা যেতে পারে। তাহলে এই যে টোটাল যে মানে ফেভারেবল কেসেসটা দুটো প্রসেস হিসেবে আমরা যদি ভাবি, তাহলে কি হবে যে 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এম এর মানটা। আর এন এর মানটা 10 ফ্যাক্টোরিয়াল আগেই বলা রয়েছে। তাহলে পি যেটা হবে যে 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1/5। দ্বিতীয় একটা কোশ্চেন যেটা ছিল যে ইন এ রিং, রিং মানেই কিন্তু 1 কমে যায়, কারণ যেহেতু প্রথমে থেকে যেটা শুরু হবে সেখানে এন্ড হবে 1 কমে যায়। সেক্ষেত্রে আর কিছু না, এই ফর্মুলাতে যে 9 জায়গায় 8 হয়ে যাবে, 10 জায়গায় 9 হয়ে যাবে, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়ালই থাকবে, আর আলাদা কিছু হবে না। এইবারে আরেকটা ভালো উদাহরণ আমরা দেখে নিই। এক্স অ্যান্ড ওয়াই দুজন ব্যক্তি স্ট্যান্ড ইন এ লাইন অ্যাট র্যান্ডম with 10 other people. What is the probability that there are 3 people between x and y? তার মানে 10 জন লোক রয়েছে এবং তার সঙ্গে কিন্তু x এবং y রয়েছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু 12 জন লোক রয়েছে। x and y stand in a line at random with 10 other people. তো 12 জন লোক রয়েছে, এই 12 জন লোকের মধ্যে x এবং y দুজন বিশেষ ব্যক্তি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 3 পিপল বিটুইন এক্স অ্যান্ড ওয়াই? তাহলে এই যে এক্স এবং ওয়াই এদের মাঝে 3 জন লোক থাকবে, এর সম্ভাবনা কতটা? তো দেয়ার আর 12 পিপল ইনক্লুডিং এক্স অ্যান্ড ওয়াই
অ্যান্ড দে ক্যান অ্যারেঞ্জ দেমসেলভস ইন n ইকুয়াল টু 12 ফ্যাক্টোরিয়াল ওয়েস। এটা আমরা আগেই কিন্তু একটা উদাহরণে দেখলাম যে যতজন ব্যক্তি থাকবে তারা নিজেদের মধ্যে n ফ্যাক্টোরিয়াল উপায়ে নিজেদেরকে ডিস্ট্রিবিউট করতে পারবে। তাহলে 12 ফ্যাক্টোরিয়াল উপায়ে এই ডিস্ট্রিবিউশনটা করা সম্ভব, এবং এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি ইভেন্টস। তাহলে n এর মানটা আমরা প্রথমে বের করে ফেলেছি, এবার m এর মানটা বের করব। তো m এর মানটা কীভাবে বের করা যায়? কন্ডিশনটা হচ্ছে এরকম যে x এবং y এর মাঝে 3 জন লোক থাকবে। তাহলে এইটা কত রকমভাবে করা যেতে পারে সেই ব্যাপারটা আমরা এবার ভাবব। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি একটা ডায়াগ্রাম আমরা করেছি যে টোটাল 12 জন লোক রয়েছে। তো 1 2 3 4 এইভাবে 12 পর্যন্ত লিখলাম, এবং আমরা ধরে নিয়েছি যে x 1 নম্বর পজিশনটা অকুপাই করে আছে। এই যে 1 এর নিচে x রাখা আছে, আর 5 এর নিচে y কে রেখেছি। তাহলে এই যে এদের মাঝে 2 3 4 অর্থাৎ 3 জন পার্সন রয়েছে x এবং y এর মাঝে, এইটাকে আমরা এখানে ডায়াগ্রামেটিক্যালি শো করেছি। তো এই যে x এবং y ছাড়া কতজন লোক আছে? 10 জন লোক রয়েছে, এবং এই 10 জন লোক নিজেদের মধ্যে কত রকমভাবে সজ্জিত হতে পারে? 10 ফ্যাক্টোরিয়াল উপায়, এটা আমরা রুলটা জানি। এবং x এবং y ছাড়া বাকি যে 10 জন লোকের নাম এখানে দেওয়া রয়েছে তারা নিজেদেরকে 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারে। এইবার কি হলো, এই যে ডায়াগ্রাম যেটা রয়েছে, ইফ x অ্যান্ড y ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন, অর্থাৎ ওয়াইটা যদি এখানে যদি চলে আসে 1 নম্বরে এবং এক্সটা যদি 5 নম্বরে যদি যায়, সেক্ষেত্রেও কিন্তু উই হ্যাভ অ্যানাদার সেট অফ 10 ফ্যাক্টোরিয়াল অ্যারেঞ্জমেন্টস। এখানে এক্স 1-এ আছে, ওয়াই 5-এ আছে। যদি ওয়াই 1-এ থাকতো এবং এক্স 5-এ থাকতো, সেক্ষেত্রেও কিন্তু বাকি যে 10 জন মেম্বার আছে তারা নিজেদেরকে 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজিয়ে নিতে পারতো। তাহলে কি ঘটনা ঘটছে যে ডাজ উইথ এক্স অ্যান্ড ওয়াই ইন প্লেসেস 1,5, আমি যদি এইভাবে বলি যে এক্স ওয়াই 1,5 প্লেসে আছে, এবং এই যে ওরিয়েন্টেশনটা কত রকমভাবে হতে পারে না 2 × 10 ফ্যাক্টোরিয়াল হতে পারে, ইচ কেসে 10 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 2, কারণ এক্স এবং ওয়াই নিজেদেরকে ইন্টারচেঞ্জ করতে পারে। তাহলে 1,5 আমি এইভাবে বলছি 1,5 1,5 এই ওরিয়েন্টেশন কত রকমভাবে হতে পারে? 2 × 10 ফ্যাক্টোরিয়াল। এবারে ঘটনা যেটা হচ্ছে যে এক্স ওয়াই যে শুধু 1,5ই যে থাকবে তার তো কোনো মানে নেই। তাহলে কত রকমভাবে এক্স ওয়াই নিজেদেরকে রাখতে পারে সেইটা আমরা এবার দেখতে চাইছি। এইটাই হবে সম্ভব যে 1,5-এ থাকবে এক্স 1-এ ওয়াই 5-এ, বা এটার ইন্টারচেঞ্জ হতে পারে। 1,5-এ থাকতে পারে, 2 6-এ থাকতে পারে, 3 7 4 8 5 9 6 10 7 11 8 12। এটাকে এইভাবে আমরা হিসেবটা করব। এখানে 1,5 বললাম, তারপরে এখানে দেখো যে 1-এর বদলে আমরা এখানে 2 লিখছি, তারপরে 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম, 7 লিখলাম, 8 লিখলাম। 1 আর 5-এর গ্যাপিংটা কত হচ্ছে? 4 হচ্ছে। 4 রাখতে হবে, তার কারণটা হচ্ছে কি, তবেই যে এখানে 3 জন থাকবে। এই যে 1 আর 5, 1 আর 5 হলে ভেতরে 2 3 4 থাকছে, এইভাবে ভাবতে হবে। তাহলে 1-5-এর ডিফারেন্স হচ্ছে 4 থাকবে, সব ক্ষেত্রেই তাই, 2 6 4 ডিফারেন্স রয়েছে। এরকমভাবে 8 পর্যন্ত করা যেতে পারে, তবে যে এটা 12 হবে। 9 কেন হবে না? কারণ কি হবে, তাহলে 9 13 লিখতে হতো, কিন্তু 13 জন তো নেই, আমার ম্যাক্সিমাম কতজন আছে? 12 জন আছে। এই কারণে এই যে সিরিজটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে কতগুলো ওরিয়েন্টেশন আমার হয়েছে? যে 1 2 3 4 5 6 7 8, 8 রকম ওরিয়েন্টেশন হয়েছে। তাহলে যেটা হলো আর কি, যে এম এর মানটা কত হবে, এবং এই 8 রকম প্রত্যেকটার জন্য অ্যারেঞ্জমেন্ট কত না 2 × 10 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকের জন্য কিন্তু এই ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ পসিবল ওরিয়েন্টেশন ইচ কেসের জন্য। এটা যেমন আমরা বলেছি যে 1,5-এর জন্য পসিবল ওরিয়েন্টেশন 2 × 10 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটা কেস যেটা রয়েছে এখানে বাকি যে মেম্বার যারা রয়েছে তারা এই উপায়ে নিজেদেরকে সাজাতে পারে। তাহলে এম এর মানটা কত হবে? যে 8 × 2 × 10 ফ্যাক্টোরিয়াল। আর এন এর মানটা আগে বের করা রয়েছে 12 ফ্যাক্টোরিয়াল। তাহলে পি সমান m/n, এইভাবে করে আমরা বের করতে পারি। এইবারে এই প্রবলেমটা কিন্তু আরেকভাবে করা যেতে পারে, সেই মেথডটা আমরা কিন্তু ডিসকাস করব। তো এটা কীভাবে বলা হচ্ছে যে টোটাল 12 জন মেম্বার রয়েছে, এই জন্য বলছি যে অফ দ্য 12 পারসনস এক্স অ্যান্ড ওয়াই কুড অকুপাই এনি 2 প্লেস। এই যে এক্স এবং ওয়াই এরা এই 12 জন মেম্বারের মধ্যে 2টো প্লেস অকুপাই করবে।
এখন এই কাজটা কত রকমভাবে করা যেতে পারে, এটা হবে 12C2 কম্বিনেশনের যেটা ফর্মুলা, অর্থাৎ এই 66 উপায়ে এই জিনিসটা করা সম্ভব। এবং এই ইভেন্টটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সহস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি। তাহলে এই ক্ষেত্রে এন এর মানটা হচ্ছে 66। এইবার কি হবে যে দেয়ার উইল বি 3 পারসনস বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইফ দ্য ল্যাটার অকুপাই প্লেসেস, মানে হচ্ছে যে তিনজন লোক এক্স এবং ওয়াইয়ের মাঝে ঢুকে থাকবে। এই ব্যাপারটাকে কত রকমভাবে অ্যাকমপ্লিশ করা যেতে পারে, সেটা হচ্ছে 8 রকমভাবে। আমরা আগেই অলরেডি আলোচনা করেছি, এই যে 8টা ডিস্ট্রিবিউশন এইরকম, এই 8 রকমভাবে করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে এম এর মান, এম এর মানটা হচ্ছে 8। তাহলে প্রবাবিলিটি কত না 8/66 = 4/33, আগের মতনই বেরিয়েছে। তাহলে দুটোভাবেই কিন্তু এই প্রবলেমটার সলিউশন আমরা করতে পারি। তাহলে এরকম আরও অনেক উদাহরণ কিন্তু বইতে দেওয়া রয়েছে। আমরা আর একটা উদাহরণ আলোচনা করব, বাকিগুলো আমি সাজেস্ট করব যে এনজি দাসের বইতে যে প্রবলেম যেগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো আমরা কিন্তু দেখে নেব। আমরা আরেকটা প্রবলেম আলোচনা করি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম। 10 ডিসিমিলার বলস, অর্থাৎ যে বল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একই বল নয়। 10 ডিসিমিলার বলস আর ডিস্ট্রিবিউটেড অ্যাট র্যান্ডম ইন্টু 4 বক্সেস মার্কড ABCD। আমার কাছে 4টে বাক্স রয়েছে, আমি 4টে বাক্সকে এইভাবে ডেজিগনেট করেছি ABCD। এই 4টে বাক্সের মধ্যে আমি কতগুলো বল রাখবো না 10 ডিসিমিলার বল রাখবো। প্রশ্ন যেটা রয়েছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস বক্সেস কন্টেন রেসপেক্টিভলি 2, 4, 4,0 বলস। তাহলে এরকম বল থাকবে, এটার সম্ভাবনাটা কতটা। এখন প্রথমে আমাদেরকে এভাবে ভেবে দেখতে হবে যে আমার বলের সংখ্যা হচ্ছে 10 আর বাক্সের সংখ্যা কত না 4, 4টে বাক্স 10টা বল। তাহলে এই ওরিয়েন্টেশনটা কত রকমভাবে করা যেতে পারে। ফর্মুলা হচ্ছে 8 টু দি পাওয়ার n, এটা আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে 4 টু দি পাওয়ার 10 হচ্ছে নাম্বার অফ পসিবল ডিস্ট্রিবিউশন। এখন আমাকে এখানে বলে দিয়েছে যে দ্য নাম্বার অফ ওয়েজ ডিস্ট্রিবিউটিং দ্য বল সো দ্যাট বক্সেস ABCD কন্টেন 2440 বলস। এইটা কত রকমভাবে হতে পারে সেই ব্যাপারটা এবার আমরা দেখব। তো এইটা কত রকমভাবে হতে পারে এইভাবে আমাদেরকে করতে হবে। এম এর মানটা এনএরটা অলরেডি আমরা করে ফেলেছি 4 টু দি পাওয়ার 10, এমটা কত। এখন এখানে যে বল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিসিমিলার বল হলে সেগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। এইবার আমার টোটাল বল আছে 10টা, তাহলে এই 10টা বলকে নিজেদের মধ্যে 10 ফ্যাক্টোরিয়াল রূপে সাজানো যেতে পারে। কিন্তু আমি যেহেতু বলে দিয়েছি যে এক একটা বাক্সে 2, 4 এবং 0 বল রেখেছি, অর্থাৎ দেখো এখানে যোগ করলে 10 পাওয়া যাচ্ছে, 2 + 4 + 4 + 0 10। তাহলে কি হচ্ছে যে একটা বাক্স 2টো বল রয়েছে, এইটা কত রকমভাবে হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পসিবিলিটিটা এত রকমভাবে হতে পারে, 3150 উপায়ে হতে পারে। তাহলে প্রবাবিলিটির মান কত হবে 3150 m ডিভাইডেড বাই n, এর মান আছে 4 টু দি পাওয়ার 10। এই ফর্মুলাটাও কিন্তু আমরা আগের লেকচারে যে ম্যাথমেটিক্যাল রুলস যেগুলো ছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম। এর বাইরে যে প্রবলেম যেগুলো রয়েছে এগুলো আমি ছাত্রদেরকে বলবো যে আমাদের যে এনজি দাসের যে বই যেটা রয়েছে এই বইয়ের যে সমস্ত অনেক এক্সাম্পল করে দেওয়া রয়েছে এই এক্সাম্পল আমরা দেখে নেব। এই লেকচারটা এখানেই আমরা শেষ করছি।